আচ্ছা দেখো, আমাদের যেটা ছিল, আমাদের লাস্ট ক্লাসে আমরা যেটা বলছিলাম যে যে ফর্মুলা গুলো আমার আছে মোমেন্টের জন্য, যে ফর্মুলা গুলো সেগুলো মেইনলি আমাদের ডিরাইভ করা শিখতে হবে, কারণ আমরা যখন ম্যাথ করব তখন ম্যাথের সময় জিনিসটা জানতে হবে। তো যেটা ছিল আমাদের, আমরা যেটা জানি যে আমাদের এই যে বিমের যে ফেইলিওর, এটা তোমার দুই ধরনের হতে পারে। একটা তোমার হচ্ছে গিয়ে টেনশন ফেইলিওর, একটা তোমার হচ্ছে কম্প্রেশন ফেইলিওর। ঠিক আছে? টেনশন ফেইলিওর জিনিসটা কি, যে তোমার দ্যাট মিনস তোমার রডে রেনফোর্সমেন্টের যেটা, সেটা তোমার মেইনলি ইল্ডে চলে যাচ্ছে, আর কংক্রিটের যে স্ট্রেইনটা সেটা তোমার এখনো আলটিমেটে যায় নাই। ঠিক আছে? যেটা আমরা জানি তোমার যে ধরো যখন তোমার স্টিল ইল্ডে চলে যাবে, ঠিক আছে, স্টিল যদি তোমার ইল্ডে চলে যায় তখন তোমার দেখা যাবে যে স্টিলটা তোমার মানে ইল্ডের পরে প্লাস্টিক জোনে চলে গেছে, কিন্তু তোমার কংক্রিটটা কি এখনো আলটিমেটে যায় না, কারণ কংক্রিটের স্ট্রেইনটা 0.003 থেকে এখনো কি কম আছে। ঠিক আছে? আমরা জানি যে কংক্রিটের আলটিমেট স্ট্রেইন তোমার হচ্ছে 0.003, এই স্ট্রেইনে গেলে কংক্রিট নরমালি ফেল করে যায়। তো আমরা যদি বলি টেনশন ফেলিওর, তার মানে তোমার হচ্ছে গিয়ে যে স্টিল রেশিওটা কম আছে এবং তোমার হচ্ছে গিয়ে স্টিলটা আগে হিল করবে, কংক্রিট তখনও স্ট্রেনে মানে আলটিমেট স্ট্রেনে যাবে না। তো এই ফেলিওর যেটা হলে যেটা হয় যে তোমার কংক্রিট যখন পরে আস্তে আস্তে যখন ক্রাশ করা মানে তোমার ক্র্যাক শুরু হবে, ক্র্যাকের পজিশনটা, তখন অলরেডি স্টিল কিন্তু স্ট্রেন হার্ডেনিং এ চলে যাবে, তার মানে স্টিল কিন্তু তখনও রাপচারে বা আলটিমেটে যায়নি। তো যেটা হবে তোমার যে ওই ক্র্যাক গুলা ভিজিবল থাকবে এবং তোমার একটা ডিফর্মেশন হবে, কংক্রিটের মধ্যে একটা সার্টেন ডিফর্মেশন হবে। যে মিনস তোমার হচ্ছে ধরো এরকম টাইপের কংক্রিট ছিল, কংক্রিট বিম ছিল, এরকম টাইপের দেখতে পাচ্ছ তোমার হিউজ ডিফর্মেশন হচ্ছে, এখানে তোমার ক্র্যাক সৃষ্টি হচ্ছে, এখানে তোমার হয়তো কংক্রিট গুলো খসে খসে পড়তেছে, বাট ফেল করে যাচ্ছে না, কারণ এই যে স্টিলটা কিন্তু হার্ডেনিং এর স্ট্রেন হার্ডেনিং এর মধ্যে আছে, তাই না? তো এটা হলে তোমার যেটা হচ্ছে যে আমার মানে কলাপস করার আগে একটা সার্টেন টাইম দিচ্ছে তোমাকে পালানোর জন্য, একটা ওয়ার্নিং সাইন শো করতেছে। তো এটা তোমার হচ্ছে টেনশন ফেলিওর, যেটা কিনা ডাকটাইল ফেলিওর, যে তোমার একটা ওয়ার্নিং শো করবে যেন তুমি এখান থেকে পালাতে পারো, যেন তোমার কোনো ফার্টিলিটি না হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমার বলা হয় যে না কম্প্রেশন ফেলিওর, কম্প্রেশন ফেলিওর জিনিসটা কি, যে আমার কংক্রিটটা আগে তোমার আলটিমেট স্ট্রেনে চলে গেছে, স্টিল তখনো কি হয় না, স্টিল তখনো তোমার ইল্ডে যায় না, তার মানে স্টিলটা কি এখনো তোমার ইলাস্টিক জোনের মধ্যে আছে। তো কি হবে, কংক্রিট যেহেতু তোমার দেখা যাবে যে কংক্রিটটা একটু মানে ডিফর্ম হতে হতে কি যাবে, এখানে যেহেতু তোমার কংক্রিটটা ফেল করে যাচ্ছে এবং স্টিল কিন্তু এখনো কি ইলাস্টিক রেঞ্জে, তার মানে স্টিল কিন্তু এখনো লোড দিচ্ছে না, তখন দেখা যাবে পুরো জিনিসটাই সাডেন কলাপস করে ভেঙে যাবে। তার মানে তোমার যে ওই সাফিসিয়েন্ট ওয়ার্নিং, ওই ওয়ার্নিং তাই শো করবে না, এখানে ব্রিটল ফেলিওর হয়, পুরো জিনিসটা কলাপস করে যাবে। তো যেটা আমরা বুঝলাম যে আমাদের অবশ্যই কম্প্রেশন ফেলিওরটা আসলে আমাদের কাম্য না, আমাদের কাম্য হচ্ছে তোমার টেনশন ফেলিওরটা। টেনশন ফেলিওর হলে আমার ওয়ার্নিং শো করবে এবং আমরা পালানোর সুযোগ পাবো কলাপস করার আগে। কিন্তু ব্রিটল ফেলিওর যেটা হয়, কম্প্রেশন ফেলিওর, সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা, তাই না? তার মানে যেটা বুঝলাম, আমাদের আন্ডার রেইনফোর্সড হলে ভালো। আন্ডার রেইনফোর্সমেন্ট মিন্স তোমার হচ্ছে গিয়ে যে আমার কংক্রিটে তোমার পরে স্ট্রেন করবে, আলটিমেটে পরে যাবে কিন্তু স্টিল আগেল করে যাবে। আর যদি বলা হয় ওভার এনফোর্স বিম যদি বলা হয়, তার মানে কি, যে রেনফোর্সমেন্ট স্ট্রং, ঠিক আছে, রেনফোর্সমেন্ট স্ট্রং, তার মানে রেনফোর্সমেন্টটা পরে ইল্ডে যাবে, কিন্তু তার আগেই তোমার কংক্রিট ক্রাশ করে যাচ্ছে এবং কংক্রিট ফেল করে যাবে, যেটা কিনা ব্রিটল ফেলিওর, যেটা কিনা কম্প্রেশন ফেলিওর। ঠিক আছে? তো যাই হোক, এখানে তোমার যে ডেরিভেশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমার একটা বিম, আমি মেইনলি এখানে আমার একটা শীট আছে, আমি তোমাদের একটা দিয়ে দিব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তোমার এটা তোমার হচ্ছে নেলসনের 14 এডিশনের পেজ নাম্বার 76, 3.3 আর্টিকেল। ঠিক আছে? যে এটাই আর কি, যে তোমার 3.3 এর 3.3 এর তোমার হচ্ছে গিয়ে সি আর্টিকেল। এখানে তোমার দেখবা যে 3.3 বি, তারপর তোমার হচ্ছে গিয়ে এখানে তোমার এই যে সি, ফ্লেক্সুরাল স্ট্রেংথ। তো 76 পেজ, এবং মনে রাখবে এটা কিন্তু নেলসনের 14 এডিশন বই। ঠিক আছে? তো এখান থেকে তোমাদের মিলে কথাবার্তা শুরু করতে হবে। তো ধরো ডেরিভেশন আসলে ওভাবে পরীক্ষা মানে অনলাইন পরীক্ষায় ওভাবে আসবে না, ফিজিক্যাল মানে ফেস টু ফেস পরীক্ষা হলে অত আসতো। তো যাই হোক, ডেরিভেশনটা আমাদের লাগবে, সেজন্য দেখানো হচ্ছে। তো এই যে আমাদের একটা কংক্রিট বিম, যেটা তোমার ইফেক্টিভ ডেপথ হচ্ছে তোমার ডি, ইফেক্টিভ ডেপথ তোমার হচ্ছে গিয়ে তোমার বিমের টপ থেকে শুরু করে রেনফোর্সমেন্টের সিজি পর্যন্ত ডিস্টেন্স, ইফেক্টিভ ডেপথ। আর ধরলাম তোমার হচ্ছে এটা বি উইথ। আর এই বিমের জন্য তোমার যেটা হচ্ছে, এটা তোমার হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, যেটা এখান থেকেই নেওয়া, যেটা তোমার হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, যেটা তোমার এটা তোমার দেখতে পাচ্ছ যে নন লিনিয়ারিটি, কারণ আমরা ইউএসটি মেথডে করতেছি এবং প্লাস্টিক জোন নিয়ে কাজ করতেছি আমরা, তো এটা নন লিনিয়ার, লিনিয়ার হচ্ছে না ডায়াগ্রামটা, এটা স্ট্রেস ডায়াগ্রাম। এটা তোমার এখানে হচ্ছে কি আলটিমেট, এই যে এই জায়গাটা তোমার হচ্ছে আলটিমেট স্ট্রেস, এবং তোমার যেটা হচ্ছে যে এই পর্যন্ত তোমার জিরো। ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে গিয়ে নিউট্রাল যে এক্সিস, নিউট্রাল এক্সিসের ডিসটেন্স, যে টপ থেকে শুরু করে নিউট্রাল এক্সিস পর্যন্ত ডিসটেন্স তোমার হচ্ছে গিয়ে সি। তারপর তোমার নিচে এই যে জায়গায় স্টিল আছে সেই জায়গায় তোমার টেনজাইল ফোর্স হচ্ছে কি তোমার 80। তো এখানে তোমার স্ট্রেস ডায়াগ্রামে এটা তো তোমার সবচেয়ে বেশি যে স্ট্রেস, আলটিমেট স্ট্রেস বা আলটিমেট স্ট্রেন যেটাই বলো, যেটা হচ্ছে যে এই জায়গাটা তোমার যে যে ফোর্সটা কাজ করবে,
আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু কি স্ট্রেস ইনটু এরিয়া, তাই না? তো এখন কম্প্রেসিভ যে ফোর্সটা এখানে তোমার এভারেজ ফোর্সটা নেওয়া হচ্ছে, কারণ এখানে তো তোমার একদম এখানে বেশি, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে এবং নন লিনিয়ার পোর্শন। আমরা এভারেজ মানটা নিচ্ছি। তো এভারেজ মানটা কোন ডিসটেন্সে কাজ করবে সেটা তোমার বলা আছে যে আমার টোটাল যে কম্প্রেশনের জন্য ডেপথ, দ্যাট মিন্স নিউট্রাল এক্সিসের যে ডেপথ যদি তোমার সি হয়, তাহলে তোমার এই ডেপথটা হবে বিটা সি, যে সি এর বিটা পার্সেন্ট, বিটা একটা কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এটা তোমার ধরা হচ্ছে বিটা সি, যে এই যে এভারেজ স্ট্রেসটা যেখানে কাজ করবে যে জায়গাটায়, এবং সেটা করেসপন্ডিং যে আমি কম্প্রেসিভ ফোর্সটা পাচ্ছি, সেই ফোর্সটা হবে এই টোটাল সি এর বিটা পার্সেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কম্প্রেসিভ ফোর্সটা পাচ্ছি এবং আমরা নিচ্ছি কি যে স্ট্রেস ইনটু এরিয়া। আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তো ফোর্স স্ট্রেস তোমার সেটা যে এফ এভি, আমরা এভারেজ স্ট্রেস নিচ্ছি, আর এটুকের তোমার হচ্ছে এরিয়া, যেটা এরিয়া কতটুকু হবে, তোমার এই বিমের উইথ হচ্ছে বি, আর এখানকার ডেপথ হচ্ছে সি, তাহলে বি টু সি করলে ওই এরিয়া পেয়ে যাচ্ছে। তার মানে স্ট্রেস ইনটু এরিয়া করে আমরা কম্প্রেসিভ ফোর্সটা পাচ্ছি। খেয়াল রাখবা এখানে কিন্তু ক্যাপিটাল সি, যার কারণে আমি সি এর নিচে একটা লাইন দিছি বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে? এখানে আসলে কিন্তু বইয়ের মধ্যে কিন্তু তোমার এভাবে করে মানে দাগ দেওয়া নাই, ধরো এখানে বোঝা যাচ্ছে মোটামুটি বড় সি ছোট সি। এখানে আসলে আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর সুবিধার জন্য এখানে সি মানে ক্যাপিটাল সি এর নিচে একটা দাগ দিছি, তার মানে এটা মেইনলি তোমার হচ্ছে কম্প্রেসিভ ফোর্স যেটা। আর এই সি, এই ছোট সিটা, এই ছোট সি তোমার হচ্ছে ডিস্টেন্স, তাই না? নিউট্রাল এক্সিস পর্যন্ত ডিস্টেন্স, যে উপরে কম্প্রেশন সি পর্যন্ত, আর সি নিচে তোমার হচ্ছে টেনশন পার্টটা। তো যেটা হচ্ছে তাহলে আমরা বুঝলাম কম্প্রেসিভ ফোর্স যে স্ট্রেস ইনটু এরিয়া। আর সিমিলারলি টেনজাইল ফোর্স হলো সেম জিনিস, যেটা তোমার হচ্ছে এখানে সেম জিনিস, যে স্ট্রেস এফএস আর এরিয়া তোমার হচ্ছে এএস, স্টিলের যে এরিয়া সেটাকে ধরা হচ্ছে এরিয়া অফ স্টিল, এ ফর এরিয়া, এস ফর স্টিল, এএস। তাহলে টিও সেম জিনিস, যে ফোর্স ইনটু ফোর্স ইজ ইকুয়াল টু তোমার স্ট্রেস ইনটু এরিয়া। আর এখানে জেড কি জিনিস, জেড তোমার হচ্ছে কি দেখতেই পাচ্ছ যে আমার টোটালটা যদি উপর থেকে শুরু করে এই তোমার রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত, যেটা ইফেক্টিভ ডেপথ, টোটালটা যদি ইফেক্টিভ ডেপথ হয়ে থাকে, তাহলে তোমার এই জেড তোমার হচ্ছে কি কম্প্রেসিভ ফোর্স এবং টেনজাইল ফোর্সের মাঝখানে ডিসটেন্সটা। তো এই জেড তোমার হচ্ছে কি টোটাল ডি থেকে এই বিটা সি অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে জেড তোমার হচ্ছে ডি মাইনাস বিটা সি। তো এখানে এই ফিগার থেকে সবকিছু বুঝালাম। এই ফিগারে আমরা আসি। এই ফিগার তোমার হচ্ছে কি স্ট্রেইন ডায়াগ্রাম। স্ট্রেইন ডায়াগ্রামে কি বলা হচ্ছে, এটা তোমার হচ্ছে কংক্রিটের স্ট্রেইন, এটা তোমার হচ্ছে স্টিলের স্ট্রেইন, এটা তোমার হচ্ছে কি ওই যে নিউট্রাল এক্সিস পর্যন্ত সি, আর বাকিটা তোমার হচ্ছে কি হবে, টোটালটা যদি ডি হয় তাহলে ডি, এটা তোমার হবে ডি মাইনাস সি, ঠিক আছে? তাহলে ফিগারের সম্পূর্ণ পার্ট বুঝালাম। এখন আমরা একটু ডেরিভেশনের মধ্যে আসি। এখানে তোমার একটা টার্ম বলা হচ্ছে আলফা। আলফা কিছুই না, আলফা তোমার হচ্ছে কি স্ট্রেসের রেশিও, যে আমার আসলে যে এই এভারেজ যে স্ট্রেসটা আসলে এই আলটিমেট স্ট্রেংথের কত পার্সেন্ট, সেটা তোমার হচ্ছে আলফা। তো আলফা ধরা হচ্ছে কি তোমার এফ এভারেজ বাই এফ সি প্রাইম। তাহলে এখান থেকে কি লেখা যায়, এফ এভারেজ কি লেখা যায়, যে আলফা ইনটু এফ সি প্রাইম। তাহলে সি ক্যাপিটালটা কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এফ এভারেজের জায়গায় কি করব, আমি এখন এই টার্মটা লিখে দিলাম, যে এফ এভারেজের জায়গায় আলফা এফ সি প্রাইম ইনটু বি ইনটু সি, এটা তোমার ক্যাপিটাল সি। তাহলে ঠিক আছে, এখন আমরা যেটা আসি, আমরা তোমার যে এই জায়গার মধ্যে আছে, যে এই সব জিনিস কিন্তু তোমার বইয়ের মধ্যেই আছে, যে আমি যেখানে যা যা ফর্মুলা, এখানে শুধুমাত্র ফর্মুলা লেখা, কোনো প্রকার থিওরি লেখা নাই। আর এখানে তোমার যাবতীয় থিওরি যেগুলো আমি কথাই বলতেছি মুখে মুখে, সেগুলো তোমার হচ্ছে এখানে বইয়ের মধ্যে রিডিং করলে পাবা। তো এখন তোমার যেটা বলা হচ্ছে ফ্রম দ্য ল অফ ইকুইলিব্রিয়াম, এখানে পাবা যে ফ্রম দ্য ল অফ ইকুইলিব্রিয়াম, যে আমরা ধরে নিচ্ছি যে কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্সটা কি হবে, সেম হতে হবে। তো আমরা ল অফ ইকুইলিব্রিয়াম থেকে সেটাই পাচ্ছি, যে এই কম্প্রেসিভ ফোর্স ইজ ইকুয়াল টু টেনসাইল ফোর্স। দ্য কম্প্রেসিভ ফোর্সের যে মানটা ছিল আলফা এফ সি প্রাইম বিসি, আর টেনসাইল ফোর্স যে মানটা ছিল এএস এফএস। ধরলাম ইকুয়েশন নাম্বার 1। এরপর আসি আমরা যে বেন্ডিং মোমেন্টের ফর্মুলা আসি। মোমেন্ট আমরা ধরলাম এম ইজ ইকুয়াল টু, ধরলাম হচ্ছে তোমার কম্প্রেসিভ ফোর্স ইজ ইকুয়াল টু, মানে আমার মোমেন্ট যেটা আমরা জানি যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না? আমরা যদি সাপোজ এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে আমার কি হবে, যে সি ইনটু কি হবে, আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স কি আছে, জেড আছে, তার মানে সি ইনটু জেড হবে যদি আমরা এই পয়েন্টে মোমেন্ট নেই। আর যদি আমরা এই পয়েন্টে মোমেন্ট নিই তাহলে কি হবে, তাহলে তোমার হবে টি ইনটু জেড। তো সি এর মান আমরা জানি, আমরা টি এর মানও জানি, এখানে টি এর মানও আছে। তো জাস্ট কিছুই না, জেড এর মানটা আমরা জানি যে ডি মাইনাস বিটা সি, সেটা আমি লিখলাম, যে সি এর মান এখানে লিখলাম যে আলফা এফ সি প্রাইম বিসি, আর জেড এর মান ডি মাইনাস বিটা সি, ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আর এখানে থেকে তোমার টি এর মান আমরা জানি এএস এফ এস, আর জেড এর মান আমরা জানি যে ডি মাইনাস বিটা সি। তো লিখে দেওয়ার পর আমরা ইকুয়েশন নাম্বার 3 দিলাম, ঠিক আছে? তো এরপর যেটা হচ্ছে যে আমরা এখন এরিয়ার যে রেশিও, এরিয়া রেশিও তোমার কি বলা হচ্ছে, এরিয়া রেশিওকে সিম্বলাইজ করা হচ্ছে রো দিয়ে। খেয়াল এটা কিন্তু রো, এটা কিন্তু পি না, রো তোমার হচ্ছে গ্রিক ওয়ার্ড। রো তোমার হচ্ছে কি এরিয়া রেশিও, এটা তোমার যেটা বলা যে স্টিলের এরিয়া ডিভাইড বাই কংক্রিটের সম্পূর্ণ যে এরিয়াটা আপ টু তোমার স্টিল। তার মানে স্টিলের এরিয়া তোমার আছে এএস, আর কংক্রিটের আপ টু স্টিল পর্যন্ত যে এরিয়া, যে এখান এই পর্যন্ত যে এরিয়াটা, যে বি ইনটু ডি, ঠিক আছে, কংক্রিটের যে এরিয়াটা।
তাহলে তোমার রো ইজ ইকাল টু এস বাই বিডি। তাহলে এস কি লেখা যায়, এস তোমার লেখা যায় জাস্ট গুণ করে দিলাম আর গুণ করে দিলাম যে রো বিডি। তাহলে আমি কি করবো, আমি এখন জাস্ট কিছুই না, আমি তোমার হচ্ছে গিয়ে 1 নম্বর ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি, 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল আমার যে আলফা এফ সি প্রাইম বিসি ইজ ইকাল টু এস এফ এস ছিল, তো সেখান থেকে আমি সি কি লিখতে পারি, জাস্ট কিছুই না এই পোর্শনটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, আর এস এর জায়গায় আমি কি লিখবো, এখন লিখবো রো বিডি লিখবো। তাহলে এস এর জায়গায় লিখলাম রো বিডি, এফ এস থেকে গেল, আর এই যে বাকি পোর্শন যেটা ছিল সি এর সঙ্গে সেটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম যে আলফা এফ সি প্রাইম বি নিচে চলে আসতো। ঠিক আছে, এই মানটা আমরা পরে একটু পরে ইউজ করবো, জন্য আমরা এভাবে করে বানা রাখলাম। এখন আসে আমরা যে আমরা টেনশন ফেলোর কন্ডিশনে চিন্তা করি। তো টেনশন ফেলোর কন্ডিশনটা আমি একটু আগে বলছিলাম যে স্টিলের যে স্ট্রেসটা সেটা তোমার কি হয়ে যাবে, ইল্ডে চলে যাবে। আর তোমার কংক্রিটের যে স্ট্রেইনটা, ঠিক আছে, এটা কিন্তু এপসাইলন সি, এটা কিন্তু এপসাইলন সি, এখানে একটা দাগ আছে হয়তো বোঝা যাচ্ছে না, এখানে এটা কিন্তু এপসাইলন সি, যে এপসাইলন তোমার হচ্ছে গিয়ে এই যে এপসাইলন সি যে এখানকার যেটা কংক্রিটের যে স্ট্রেইনটা, তো এপসাইলন ইউ দিয়ে প্রকাশ করা হয়, এপসাইলন ইউ এপসাইলন সি একই কথা, সি ফর কংক্রিট। তো যেটা হচ্ছে এপসাইলন সিটা কিন্তু এখনো কি হয় নাই, আলটিমেট স্ট্রেনে যায় না। আলটিমেট স্ট্রেনে কখন যাবে, যখন তোমার 0.003 এর সমান হবে। তার মানে এটা কি আছে, এখনো তোমার 0.003 এর কম আছে, কখন, যখন টেনশন ফেলোর কন্ডিশনে। তার মানে স্টিলটা ইল্ডে চলে গেছে এবং কংক্রিটের স্ট্রেনটা আলটিমেটে রিচ করে নাই। তাহলে সেক্ষেত্রে যে মোমেন্টটা পাওয়া যাবে সেই মোমেন্টটাকে বলা হচ্ছে তোমার নমিনাল মোমেন্ট। ঠিক আছে, এখানে দেখবা পুরো রিডিং করলে পাবা যে এই জায়গায় যে তোমার ওই টেনশন ফেলোর ক্ষেত্রে তোমার যে মোমেন্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় নমিনাল মোমেন্ট। আমি তোমার ধরো এখানে ইকুয়েশনটা দেখাচ্ছি, কিন্তু অবশ্যই কিন্তু বই রিডিং করবা, রিডিং করলে কিন্তু আরো ভালো বুঝতে পারবা। তো যেটা হচ্ছে নমিনাল মোমেন্ট, এটা কি হচ্ছে, নমিনাল মোমেন্ট আমরা এই ফর্মুলা থেকে আসতেছি, 3 নম্বর ইকুয়েশনের ফর্মুলা যেটা ছিল, যে ইকুয়েশন নাম্বার 3 কি ছিল, যে এএসএফএস ডি মাইনাস বিটা সি ছিল। তাহলে এএসএফএস ঠিক মতো লিখলাম, ডি মাইনাস বিটা সি ঠিকই আছে। এখন এএস এর জায়গায় আমরা কি লিখবো, আমরা লিখবো এই যে রো বিডি লিখবো, আর এফএস এর জায়গায় যেহেতু আমরা বললাম এটা টেনশন ফেলোর কন্ডিশন, তার মানে স্টিল স্ট্রেসটা ইল্ডে চলে গেছে, তাহলে এফএস এর জায়গায় আমরা লিখবো এফ ওয়াই। তাহলে এফএস এর জায়গায় লিখলাম এফ ওয়াই, আর ডি ডি আছে, বিটা বিটাই আছে, সি এর জায়গায় আমরা এই যে পুরো বড় যে মানটা আমরা একটু আগে পেয়েছিলাম সেটা আমরা লিখে দিলাম, পুরো টার্মসটাই এখানে লিখে দিলাম। এখন এখান থেকে খেয়াল করে দেখো যে এই যে ডি এখানে আছে, আবার দেখো এখানেও ডি আছে, এখানেও ডি আছে, তো ডিটা কমন নিয়ে বের করে নেওয়া হয়েছে ব্র্যাকেটের ভিতর থেকে। তাহলে ডি বের হয়ে গেল, তো এখানে আগে একটা ডি ছিল, ডি স্কয়ার হয়ে গেল, তাহলে রো বি ডি স্কয়ার এফ ওয়াই। আর টেস্ট করে দেখা গেছে যে তোমার মানে যতবার এই জিনিসটা টেস্ট করে দেখা গেছে এরকম টাইপের একটা গ্রাফ পাইছে, বিভিন্ন কংক্রিটের স্ট্রেনের আলটিমেট স্ট্রেনের করেসপন্ডিং এই আলফা বিটা মান বের করে দেখা গেছে তোমার যে প্রত্যেকবার এই বিটার যে মান এবং আলফার যে মান, ধরো তোমার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন বিটার মান তোমার হচ্ছে 0.425 যখন তোমার এফসি প্রাইমের মান লেস দেন 4000 পিএসআই, আবার আলফা মান তোমার 0.72 যখন তোমার এফসি প্রাইম লেস দেন 4000। তো এরকম টাইপের তোমার বিভিন্ন রকম স্ট্রেসেজ করেসপন্ডিং টেস্ট করে দেখা গেছে যে বিটা বাই আলফা যখন করা হয়েছে সেই মানটা বেশিরভাগ ক্ষেত্রে কি আসে, আসে তোমার হচ্ছে 0.59। ঠিক আছে, এখানে লেখা দেখবা যে বিটা বাই আলফা করলে সবসময় কি আসে, যে এক্সপেরিমেন্টালি করার পরে এই রেশিওটা কি আসে, 0.59 আসে। তো সেটাই আমরা লিখলাম যে বিটা আছে এখানে, এখানে আলফা আছে ভাগ আকারে, তাহলে বিটা বাই আলফা 0.59 লিখলাম, আর সবকিছু অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম। তাহলে এটাই মেইনলি আমাদের নমিনাল মোমেন্টের একটা ফর্মুলা পেয়ে গেলাম, যে নমিনাল মোমেন্টের ফর্মুলা কি, যে রো বিডি স্কয়ার এফ ওয়াই 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইড বাই এ থ্রি প্রাইম। এই ফর্মুলাটা কোন ফর্মুলা, এটা নমিনাল মোমেন্টের ফর্মুলা টেনশন ফেলিওর কন্ডিশনে। ঠিক আছে, আচ্ছা একটা পার্ট চলে গেল, সেকেন্ড পার্টে আমরা আসি, যে আমরা ধরে নিচ্ছি এখন যে লার্জার রেইনফোর্সমেন্ট রেশিও। লার্জার রেইনফোর্সমেন্ট রেশিও মানে কি, যে আমার স্টিলটা স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু এখন ফার্স্ট কন্ডিশন চলে গেছে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনে আসছি। সেকেন্ড কন্ডিশন কোন জায়গায়, যে এই জায়গাটা, যে ফর লার্জার রেইনফোর্সমেন্ট রেশিও, সেক্ষেত্রে কি হচ্ছে, স্টিলটা কিন্তু স্ট্রং হয়ে গেছে, তাই না, স্টিল কিন্তু স্ট্রং হয়ে গেছে, তার মানে কি স্টিলটা এখনো ইল্ডে যাবে না, স্টিল কি করবে, ইলাস্টিক রেঞ্জের মধ্যে আছে, কিন্তু কংক্রিট তো আগের মতো রয়ে গেছে। তার মানে কি হয়ে গেছে, কংক্রিটটা আলটিমেট স্ট্রেনে চলে গেছে, এপসিলন ইউ দিলাম। ঠিক আছে, কংক্রিটের যে স্ট্রেনটা ছিল সেটা কি হয়ে গেছে, মানে আলটিমেট স্ট্রেনে চলে গেছে, তার মানে সেটার মানটা কিন্তু কি হয়ে গেছে, 0.003 হয়ে গেছে, তার মানে কংক্রিটটা কিন্তু ফেল করে যাচ্ছে। তো যেহেতু স্টিলটা কি এখনো মানে প্লাস্টিক রেঞ্জে যায় নাই, তার মানে যদি আমরা স্টিলের ক্ষেত্রে আমরা যদি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখে আসি, তাহলে কি হবে, তোমরা অলরেডি শিখে আসছো এসএম ল্যাবে, যে এইটুকু পর্যন্ত ইলাস্টিক লিমিট, তারপর তোমার আছে প্লাস্টিক লিমিট, এই জায়গায় তোমার আছে ইল্ড স্ট্রেস, তাই না। তো যেহেতু তোমার এখনো কি আছে, কম আছে, তোমার এই জায়গায় তো ইল্ড, তাই না, এই জায়গায় তো তোমার এটাকে তো হচ্ছে স্ট্রেস, এটা তোমার হচ্ছে স্ট্রেন। তো স্টিলটা কিন্তু এখনো কি আছে, যে আমার ইল্ড স্ট্রেস থেকে কম আছে, তার মানে আমি বলে দিচ্ছি এটা কি ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। তার মানে কি এই যে লাইনটা তোমার হচ্ছে লিনিয়ার, তার মানে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন যেহেতু হচ্ছে, তার মানে হুকস ল অনুযায়ী যেটা পাচ্ছি আমরা, হুকস ল যেটা বলে যে মডুলাস অফ ইলাস্টিসিটি, ই এস, ই ফর মডুলাস অফ ইলাস্টিসিটি, এস ফর স্টিল। মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল কি হবে, এই লিনিয়ার ক্ষেত্রে
স্ট্রেস বাই স্ট্রেন, যেটা আমরা জানি যে এই ই ইজ ইকুয়াল টু এফ এস বাই এপসাইলন এস। ঠিক আছে, তাহলে আমরা এফ এস কি বলতে পারি, এফ এস বলতে পারি ইএস ইন্টু এপসাইলন এস, দ্যাট মিনস স্ট্রেস অফ স্টিল আপ টু ইলাস্টিক লিমিট ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ইনটু স্ট্রেন অফ স্টিল। ঠিক আছে, আমরা মানে হুকস ল থেকে পাচ্ছি। এখন আমরা স্ট্রেন ডায়াগ্রাম থেকে যেটা পাচ্ছি, যে এই যে ডায়াগ্রামটা যেটা ছিল স্ট্রেন ডায়াগ্রাম, সেখান থেকে যেটা পাচ্ছি যে উপরে তোমার ছিল কংক্রিটের স্ট্রেন, ডেপথ ছিল আমার সি, আর নিচে ছিল তোমার স্টিলের স্ট্রেন, ডেপথ ছিল আমার ডি মাইনাস সি। আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যেটা পাচ্ছি যে এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা, জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, যে এপসিলন ইউ ডিভাইড বাই সি এপসিলন এস ডিভাইড বাই ডি মাইনাস সি। তো সেখান থেকে আমরা এপসিলন এস টাকে বাম পাশে রাখলাম, সবকিছু ডান পাশে নিয়ে যাই, রিঅ্যারেঞ্জ করে লেখা হলো এরকম দেখবে যে এপসিলন ইউ ডিভাইড বাই ইনটু তোমার হচ্ছে ডি মাইনাস সি ডিভাইড বাই সি। এখন দেখো আমি এখানে কিন্তু যে এই যে এখানে আমরা বের করছিলাম যে এফ এস ইজ ইকুয়াল টু ইএস এপসিলন এস, তাহলে এই এপসিলন এস এর একটা মান পেয়ে যাচ্ছি, তাহলে এই জিনিসটাকে এখানে লিখে দেই, তাহলে এফ এস ইজ ইকুয়াল টু কি হবে, ইএস ইনটু কি হবে এপসিলন এস এর জায়গায় আমি এই মানটা লিখে দিলাম, যে এফ এস ইজ ইকুয়াল টু ইএস এপসিলন এস এর জায়গায় এই পুরো মানটা লিখলাম যে এপসিলন ইউ ইনটু ডি মাইনাস সি ডিভাইড বাই সি। তাহলে আমরা এখন এক নম্বর ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি, এক নম্বর ইকুয়েশন তোমার এরকম টাইপের ছিল যে আলফা এফ সি প্রাইম বিসি ইজ ইকুয়াল টু এস এফ এস, সেখান থেকে আমরা কি করব, শুধুমাত্র এফ এস এর মানটা বসাবো। তাহলে আলফা এফ সি প্রাইম বিসি যা ছিল সেরকম থাকলো, এস এস এর মতো থাকলো, আর এফ এস এর জায়গায় আমি পুরো টার্মসটা কি করলাম লিখে দিলাম। তো পুরো টার্মসটা লিখে দিলাম। তো দেখা যাচ্ছে এখন যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটা মেইনলি তোমরা কি সি স্কয়ারের জন্য একটা ফর্মুলা, তাই না? এখান থেকে তুমি যদি সি পাশে পাঠায় দাও তাহলে কি হচ্ছে, এটা মেইনলি একটা সি স্কয়ারের ফর্মুলা, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর সি। যদি আমি এই ইকুয়েশনটা সলভ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই সি এর মান বের করতে হবে এবং এফ এস এর মান বের করতে হবে। যদি আমি সি স্কয়ারের এরকম মান বের করতে পারি এবং এফ এস এর মান বের করতে পারি, দেন হচ্ছে আমি হয়তো ইকুয়েশন নাম্বার 2 অথবা 3 ইউজ করে কি করতে পারবো, একটা নমিনাল মোমেন্টের ফর্মুলা বের করতে পারবো। তো এটা মেইনলি তার মানে কি সি এর উপর ডিপেন্ডেন্ট এবং এফ এস এর উপর ডিপেন্ডেন্ট, এই ভ্যালু ছাড়া কিন্তু এটা আসলে বের করা যাচ্ছে না। তো এই জন্য কি করা হয়েছে, ইকুয়েশনটা কিন্তু এইভাবে রেখে দিচ্ছে। এই কথাবার্তাগুলো ধরো এখানে পাবা, এই যে তোমার বলা আছে যে দিস, যে এই ইকুয়েশনটা, যে দিস ইকুয়েশন পেজ নাম্বার 79 may be solved for C, the only unknown for given beam with both C and Fs known, the nominal moment of the beam so heavily reinforced that failure occurs by crushing of concrete may be found by either equation number 3.17 or equation number 3.18। তার মানে যেটা হচ্ছে যে এখানে তুমি C এবং Fs এর ভ্যালু বের করার পর তারপর তুমি সেটা যদি এই ইকুয়েশন থেকে যদি তুমি সেটা এইখানে অ্যাপ্লাই করো, মানে এই যে এটার মতো সি এর ইকুয়েশন পাওয়ার পর তারপর তুমি হচ্ছে কি এই ইকুয়েশনের মাধ্যমে তুমি হয়তো মোমেন্ট পেতে পারো। ঠিক আছে, তার মানে ইকুয়েশনটা আপাতত এই পর্যন্তই রয়ে যাচ্ছে কারণ এটা সি এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে কম্প্রেশন ফেলিওরের ক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু সি ছাড়া করা যাচ্ছে না, তার মানে ইকুয়েশনটা এরকমই থাকবে কম্প্রেশন ফেলিওরের ক্ষেত্রে। এরপর আসি যেটা হচ্ছে যে আমরা ব্যালেন্স কন্ডিশন চিন্তা করি, যেহেতু আমাদের এই যে টেনশন ফেলিওর বা কম্প্রেশন ফেলিওর কোন ফেলিওরটা হচ্ছে সেটা আমাকে বোঝার জন্য কি করতে হবে, আমাকে অবশ্যই রো এর সঙ্গে রো বি, যেটা কিনা ব্যালেন্স ফেলিওর কন্ডিশনে, এটার সঙ্গে আমার কম্পেয়ার করতে হবে, তাই না? কারণ রো এর উপরে কিন্তু সব ডিপেন্ড করতেছে। রো বাড়া মানে কি, রো মানে যেটা ছিল যে এস বাই এফ এস, রো বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে তোমার এরিয়া অফ স্টিল বেড়ে যাওয়া। তার মানে এরিয়া অফ স্টিল বেড়ে যাওয়া মানে কি, যে স্টিলটা বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে স্টিল বাড়ালে অবশ্যই কি হবে, রো বেড়ে যাবে, এবং রো যদি তোমার ব্যালেন্স কন্ডিশন থেকে বেশি হয়ে যায় তার মানে কি, সেটা তোমার কম্প্রেশন ফেলিওর মিনিং করতেছে। আর যদি রো এর মানটা আমার ব্যালেন্স ফেলিওর কন্ডিশন থেকে কম চলে আসে তার মানে কি, রো এর মানটা কম আছে এবং কম্প্রেশনের থেকেও বলতে গেলে কম, যার কারণে কি হচ্ছে তোমার, যেটা তোমার হচ্ছে আমরা বুঝতে পারবো এটা তোমার টেনশন ফেলিওর। তার মানে আমার ফেলিওর কন্ডিশনটা এটা কি টেনশন ফেলিওর নাকি কম্প্রেশন ফেলিওর, আমরা বুঝবো কেমনে, আমরা রো এর একটা চেক দিব, রো এর চেক দিব তোমার রো বির সাথে। তো এই জন্য কি করতে হবে, আমাকে ব্যালেন্স কন্ডিশনের রো বি বের করতে হবে। তো ব্যালেন্স কন্ডিশন বলতে কি বোঝায়, ব্যালেন্স কন্ডিশন বলতে বোঝায় যেই জায়গার মধ্যে কম্প্রেশনও ফেল করবে স্টিলও ইল্ডে চলে যাবে। ঠিক আছে, এখানে কি ছিল, টেনশন ফেলিওরে শুধুমাত্র স্টিল ইল্ডে গেছে, কম্প্রেশন কিন্তু আলটিমেট স্ট্রেনে যায় নাই। কম্প্রেশন ফেলিওর কি ছিল, কংক্রিটটা আলটিমেট স্ট্রেনে চলে গেছে, স্টিল ইল্ডে যায় নাই। কিন্তু ব্যালেন্স ফেলিওর কি, দুটাই চলে গেছে তোমার আলটিমেটে, কংক্রিটের মানে স্ট্রেনটাও আলটিমেটে চলে গেছে, অ্যাজ ওয়েল এস তোমার স্টিলের যে স্ট্রেসটা সেটা কি হয়ে গেছে, তোমার হচ্ছে কি ইল্ড স্ট্রেসের সমান হয়ে গেছে। ঠিক আছে, তার মানে দুটা কিন্তু একসঙ্গে ফেল করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আবারও কি পাচ্ছি, আমরা এই রবির ফর্মুলাটা বের করব। তো রবির ফর্মুলাটা কি আছে তোমার এরকম টাইপের, ধরো ট্রায়াঙ্গুলার শেপের স্ট্রেন ডায়াগ্রাম থেকে, সেটা আমরা আবারও নিচ্ছি, যে জাস্ট এই কোশ্চেনটা তোমার হচ্ছে কি আমি এভাবে লিখছি যে এখন তোমার কি হবে, অ্যাপসিলন এস টা এখন কি হয়ে যাচ্ছে, অ্যাপসিলন ওয়াই হয়ে যাচ্ছে, কারণ সেটা কিন্তু কি হয়ে গেছে, সেটা যেহেতু ইল্ডের সমান হয়ে গেছে তার মানে স্ট্রেসটাও ইল্ডের সাথে সমান এবং সেটার স্ট্রেনটাও কি
ইল্ডের যে ওই স্ট্রেসে করেসপন্ডিং যে স্ট্রেটটা হবে সেটা সমান হবে। তার মানে এখন আমরা এপসিলন এস লিখবো না, এখন আমরা এপসিলন ওয়াই লিখবো। তো এই ইকুয়েশনটাকে কি করা হয়েছে, আবার রিঅ্যারেঞ্জ করা হয়েছে যে এই ইএস টাকে এপাশে আনা হয়েছে, সি টাকে ওপাশে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন এস এর জায়গায় আমি কি লিখলাম, এপসিলন ওয়াই লিখলাম, আর ওই যে সি বাই ডি মাইনাস সি লিখলাম। এখন এখানে জাস্ট কিছু না, আগ্রহণ করে সি কমন নিয়ে দেন সিটাকে বাম পাশে নিয়ে সবকিছু ডান পাশে পাঠিয়ে দিলাম, করলে একটা রিঅ্যারেঞ্জ করে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। ইকুয়েশন তোমার হচ্ছে যে সি ইজ ইকুয়াল টু ডি ইনটু এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি সি এর জন্য, ঠিক আছে। এখন আমরা সি এর যেহেতু ইকুয়েশন পেয়ে গেছি, আমরা কি করব সেটা আমরা আবারও ইকুয়েশন নাম্বার 1 এ চলে যাচ্ছি। ইকুয়েশন নাম্বার 1 এ এরকম টাইপের ছিল যে আলফা এফ সি প্রাইম বিসি ইজ ইকুয়াল টু এএস এক্স ওয়াই। এখন কিছুই না, শুধুমাত্র সি এর জায়গায় এই মানটা লিখে দিলাম। তাহলে কি হলো, আলফা এফ সি প্রাইম বি, সি এর জায়গায় এই মানটা ডি এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। আর এখানে তোমার এস এর জায়গায় কি লিখবো আমরা, এস এর জায়গায় লিখবো আমরা রো বিডি, কিন্তু যেহেতু এটা ব্যালেন্স কন্ডিশন এই জন্য আমরা কি লিখলাম, আমরা রো বি লিখলাম, ঠিক আছে। যে এস ইজ ইকুয়াল টু যে রো বিডি, এটা কিন্তু এখান থেকে আসছে যে এস ইজ ইকুয়াল টু যে রো বিডি, এখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছিলাম। তো যেহেতু এটা ব্যালেন্স কন্ডিশন এই জন্য কি লিখলাম, রো এর জায়গায় আমি রো বি লিখলাম জাস্ট বোঝার জন্য। তাহলে রো বিডি আর এফ ওয়াই তো লিখলাম, এফ ওয়াই এর জায়গায় এফ ওয়াই লিখলাম। এখন আমার শুধুমাত্র রবিটাকে বের করতে হবে, তো রবি আমি বাম পাশে পাঠিয়ে দিলাম আর সবকিছু ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে ইকুয়েশনটা কি পাচ্ছি, যে আলফা এফ সি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই ইনটু এপসিলন ইউ ডিভাইড বাই এপসিলন ইউ প্লাস এপসিলন ওয়াই। আমরা একটা রবির ইকুয়েশন পেয়ে গেছি। এখন যদি আমরা ইকুয়েশন থেকে রবির মানটা বের করতে পারি, মানে সবকিছু মান পেয়ে যাওয়ার পরে, এবং যদি আমরা যে ডিজাইন করব, যে বিমের ডিজাইন করব, সেখান থেকে যদি আমরা রো বের করতে পারি যে এএস বাই বিডি এখান থেকে, তাহলে আমরা কি করব, এই রো এর সাথে রো বি কম্পেয়ার করব। যদি তোমার রো ছোট হয়, তার মানে কি, রো ছোট হওয়া মানে এই রেফ স্টিল ছোট হয়ে যাওয়া, তাই না। তার মানে তোমার যে এটা তোমার, তার মানে স্টিলটা কি হয়ে যাচ্ছে না, যদি তোমার রো ছোট হয়ে যায় তার মানে কি, তোমার টেনশন ফেলিওর গভর্ন করতেছে, যে স্টিলটা কিন্তু তোমার কি রয়ে যাচ্ছে, তার মানে তোমার জিনিসটা সেফ। আর যদি তোমার রো বড় হয়ে যায়, রো বড় হয়ে যাওয়া মানে কি, যে তোমার এরিয়া অফ স্টিল বেড়ে যাওয়া, তার মানে কি স্টিলটা মাচ মোর স্ট্রঙ্গার, তাই না। তার মানে তোমার স্টিলটা কি ইল্ডে তো যাবেই না, তাই না, যেহেতু স্ট্রং তার মানে ইল্ডে যাচ্ছে না। তাহলে স্ট্রং হলে কি হবে, রো এর মান বড় হয়ে যাবে রবি থেকে, তার মানে সেটা তোমার কি হয়ে যাবে, কম্প্রেশন ফেলিওর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে যেটা হচ্ছে, যেটা আমরা বুঝলাম, আমরা এখানে তিনটা মানে ইকুয়েশন দেখলাম, যে টেনশন ফেলিওর কন্ডিশনে কি হতে পারে, কম্প্রেশন ফেলিওর কন্ডিশনে কি হতে পারে, এবং টেনশন ফেলিওর বা কম্প্রেশন ফেলিওর কোনটা হচ্ছে বোঝানোর জন্য ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি হতে পারে, সেই তিনটা ইকুয়েশন আমরা কি করলাম, আমরা বুঝে গেলাম। এখন যেটা হচ্ছে এই তিনটা ইকুয়েশনের সাপোর্ট নিয়ে কি করব, আমরা ম্যাথ করব, সেটা হচ্ছে তোমার নেক্সট উইকে, ঠিক আছে। এখন আমাকে বলো যে এই যে তিনটা ইকুয়েশন যে বুঝালাম, কারো কোনো কোয়েশ্চেন আছে এই তিনটা ইকুয়েশনের মধ্যে?